সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নারীর মাথায় রামদা, রাজপথে রক্ত, বিএনপি কি অস্ত্রধারী দলে রূপ নিল? বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। রেজাউল করিমকে হত্যা যদি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্যে নির্বাচনী কর্মসূচিতে সংঘর্ষের সেই রক্তাক্ত মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, রেজাউল করিম হত্যার বিচার চাই। আর দোয়া করুন, হে আল্লাহ, শহীদ রেজাউল করিমকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার পরিবার পরিজনের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। জনসংযোগের কাজ, দাওয়াতের কাজ, নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়েই আজকের ভিডিওটি শুরু করতে হচ্ছে, বুক ভরা ঘৃণা আর ক্ষোভ নিয়ে। রাজনীতিতে মতবিরোধ থাকে, তর্ক হয়, পাল্টাপাল্টি বক্তব্য হয়, কিন্তু একজন নারীর মাথায় রামদা দিয়ে কোপানো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঢাকা ৪ আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাইনুল আবেদিনের দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। ৫২ নম্বর ওয়ার্ডের কাল্লাপট্টি এলাকায় যুবদলের সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে জামায়াতের রুকর ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে। তার মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। একজন পর্দাসীন নারী, যিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন, মানুষের কাছে নিজের দলের বার্তা পৌঁছে দিচ্ছিলেন, তার উপর এই পৈশাচিক হামলা প্রমাণ করে দেয় যে বিএনপি এখন আর একটি স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে আচরণ করছে না। তারা কার্যত সশস্ত্র আচরণের পথে হাঁটছে। আজকের আলোচনার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে। ঘটনার মূল চরিত্র রমজান, স্থানীয় যুবদল নেতা। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই। হামলার কিছুক্ষণ আগেই রমজানের নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করা হয়। তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রশ্ন হল, একজন প্রার্থীর ঘনিষ্ঠ আত্মীয় যখন প্রকাশ্যে রামদা নিয়ে নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন সেই প্রার্থী যদি এমপি হন, তাহলে এলাকার মা বোনদের নিরাপত্তা কোথায় থাকবে? ঢাকার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর আসে শেরপুর থেকে। সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। শেরপুর ২ আসনে বিএনপি বা তথাকথিত তারেক বাহিনী বিনা উস্কানিতে জামায়াতের মিছিলে হামলা চালায়। একাধিক নেতাকর্মীর মাথা ফেটে যায়, রাজপথ রক্তে রঞ্জিত হয়। সবচেয়ে হতাশাজনক বিষয় হল প্রশাসনের নীরব ভূমিকা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। কোনো লাঠিচার্জ হয়নি, কোনো দৃশ্যমান প্রতিরোধ করে তোলা হয়নি। প্রশ্ন উঠছে, তারা কি কেবল দর্শকের ভূমিকা পালন করছিল, নাকি ওপরের কোনো অদৃষ্ট নির্দেশে নীরব ছিল? জামায়াতের কর্মীরা দীর্ঘ সময় ধৈর্য ধরেছেন। ঢিল পাটকেল খেয়েও তারা সংযম দেখিয়েছেন। সেনাবাহিনীর মধ্যস্থতার আশায় অপেক্ষা করেছেন। কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আত্মরক্ষার প্রয়োজনে তারা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হন। এদিকে আরেকটি ঘটনা সামনে এসেছে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে। সেখানে বিএনপি প্রার্থীর ছেলে, হারুনের ছেলে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একজন জামায়াত নেতার গলায় হাত তুলেছেন। নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ধরনের মানসিকতা কি শুধুমাত্র শোকজে পরিবর্তন সম্ভব? এই দৃশ্য আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগ আমলে এমপি মন্ত্রীদের সন্তানের দাপটে সাধারণ মানুষ আতঙ্কিত ছিল। আজ ২০২৬ সালেও আমরা সেই একই সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ভিন্নমতের কণ্ঠ রোধ করার এই প্রবণতা কি আবারও ফিরে আসছে? রাজনীতিতে মতভেদ থাকবেই, কিন্তু মির্জা ফখরুল ইসলামের নিজের এলাকায় তার অনুসারীরা মজলুম জননেতা ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ব্যানার ও পোস্টার ছেড়ে ফেলেছে। এই পোস্টার ছেঁড়া কি শুধু কাগজ ছেঁড়া, নাকি ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতার প্রকাশ? টিভির পর্দায় মির্জা ফখরুল গণতন্ত্রের কথা বলেন, আবেগ দেখান, অথচ মাঠে তার কর্মীরা হামলা চালায় পোস্টার ছেড়ে। এই দ্বিমুখী নীতি মানুষ এখন স্পষ্টভাবে বুঝে ফেলেছে। মুখের কথা আর মাঠের কাজের এই ফারাক বিএনপির জন্য শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরবে।
আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হতো। আজ কি দেখছি, বিএনপির বিপক্ষে সংবাদ প্রকাশ করায় একটি বহুল আলোচিত সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বিএনপি তো এখনও ক্ষমতায় নেই। তাহলে এই নির্দেশ এলো কার কাছ থেকে? এগুলো কি আদৌ একটি ফ্রি ও ফেয়ার ইলেকশনের লক্ষণ? মিডিয়া যদি স্বাধীনভাবে লিখতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? বিএনপি কি এখনই মিডিয়া নিয়ন্ত্রণের মহড়া শুরু করেছে? একে ডিজিটাল ফ্যাসিবাদ বা ডিজিটাল বাকশাল ছাড়া আর কি বলা যায়? আজকের আলোচনার মূল প্রশ্ন হল, বিএনপি কি আওয়ামী স্টাইলে ভোট কারচুপির রিহার্সাল দিচ্ছে? লক্ষণগুলো মিলিয়ে দেখুন। বিরোধীদের ওপর হামলা, নারীদের ভয় দেখানো, পোস্টার ছেঁড়া, সংবাদ মাধ্যম বন্ধ করা, সবই পরিচিত কৌশল। শেরপুর বা ঢাকা ৪-এর ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এগুলো একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। প্রশাসনের নীরবতা সেই বোঝাপড়ারই ইঙ্গিত দেয়। জনগণ এসব লক্ষ্য করছে এবং ভুলে যাবে না। ঢাকা ৪-এর মারিয়া ইসলাম বেবির রক্তাক্ত মুখ, শেরপুরের আহত কর্মীরা, চাঁপাইনবাবগঞ্জের সেই লাঞ্ছনার দৃশ্য, এই স্মৃতিগুলো ইতিহাসে থেকে যাবে। মানুষ দুর্বলকে সহানুভূতি দেখায়, কিন্তু ভোট দেয় শক্তিশালী ও দায়িত্বশীল শক্তিকে। শুধু নিন্দা জানালেই চলবে না। মানুষ চায় নিরাপত্তা, চায় নেতৃত্বের দৃঢ়তা। শেষ প্রশ্নটা আপনাদের জন্য। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর করণীয় কি হওয়া উচিত? মতামত জানান কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।